সৌন্দর্যের অপরূপ শহর হচ্ছে সিলেট। পাহাড়, পর্বত, ঝর্ণা আর সবুজে ঘেরা বিস্তীর্ণ চা বাগান। যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে আল্লাহর সৃষ্টি, কি অপূর্ব মাশাআল্লাহ। এই শহর যেন স্বর্গের এক টুকরো ছোঁয়া। সেখানে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার। আজকের ভিডিওতে সবকিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল 7টা পারাবত ট্রেনে এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সিলেটের স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় 2টা-2:30 বেজে গিয়েছিল। সেখান থেকে আমরা সিএনজি করে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা নিয়েছিলাম একদম মাজারের পাশে। হোটেল থেকে মাজারের দূরত্ব 1 থেকে 2 মিনিটের। আর আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল মুসাফির। আমরা প্রথমে নূরজাহানে খুঁজেছিলাম, নূরজাহানে অ্যাভেলেবেল সিট না থাকাতে আমরা মুসাফিরে উঠেছি। আর আমরা আগে থেকেই রুম বুকিং দিয়ে রেখেছিলাম, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাব। আগে থেকে যদি রুম বুকিং দিয়ে না রাখি তাহলে ঝামেলায় পড়ে যাব। বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, কোনো রকম ঝামেলায় যাতে না পড়তে হয় আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিলাম। রিসেপশনে প্রয়োজনীয় কিছু কাজ থাকে, যেমন আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া, তারপর ফর্ম ফিল আপ করা। আমরা যেহেতু এখানে 2 রাত থেকে ছিলাম, 1 রাতের টাকা অ্যাডভান্স করে আমরা এখন রুমে প্রবেশ করেছি। রুমটা যেরকম দেখেছিলাম ছবিতে বা ভিডিওতে, মাশাআল্লাহ রুমটা অনেক বেশি সুন্দর ছিল। আর ওরা তো 6 থেকে 7 ঘন্টার জার্নি করে একদম ক্লান্ত হয়ে গেছে। ওরা রেস্ট করতে থাকুক, আমি আপনাদের রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই রুমটার নাম হচ্ছে ফ্যামিলি ডিলাক্স। রুমটা অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। রুমের মধ্যে 2টা খাট রয়েছে। যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি, আমরা সবাই এক রুমেই থাকবো। আর এখানে একটা এসি লাগানো আছে আর একটা টিভিও আছে। আমরা ব্যাগগুলো এই পাশে রেখেছি। আর কাপড় রাখার জন্য এই যে ছোট্টখাটো একটা আলমারি দেওয়া আছে। আলমারির ভিতরে কয়েকটা হ্যাঙ্গার আর একটা নামাজের বিছনা ছিল। এখন বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাই। বাথরুমটা দেখে খুব ভালো লেগেছে, বাথরুমটা অনেক ক্লিন ছিল। এখানে গরম পানির ব্যবস্থা আছে আর 2টা টাওয়াল দেওয়া আছে। আর সবার জন্য হিসেব করে 1 টাইম ব্রাশ, তারপর শ্যাম্পু, টুথপেস্ট এগুলো রাখা ছিল। আর হ্যাঁ, রুমের মধ্যে কিন্তু সুন্দর একটা আয়না ছিল, একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল। সবাই আমরা গোসল করে, আমরা যেহেতু লেট করে এসেছি এখন খাওয়ার উদ্দেশ্যে বের হব। আমরা সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, যদিও আমি ট্রেনে করে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। ওরা ট্রেনে বিরিয়ানি খেয়েছে, আমি অল্প খেয়েছিলাম। এখন আমরা চলে এসেছি পানশিতে। সিলেটে আসলে নাকি পানশিতে না খেলে হয় না। সবার আগে কিন্তু পানশিতেই খেতে চলে আসলাম। আর আসার পর দেখি প্রচণ্ড ভিড়, বসার মতো কোনো অবস্থা নেই। নিচে উপরে কিন্তু পানশিতে বসার জায়গা। যারা সিলেট এসেছেন তারা তো অবশ্যই পানশিতে ঘুরে গিয়েছেন, আর যারা সিলেটে ঘুরতে যাননি, যাবেন ভাবছেন, অবশ্যই পানশিতে গিয়ে ঘুরে আসবেন। যতদিন থেকেছি, যত বেলায় খাবার খেয়েছি, সব বেলায় পানশিতে খেয়েছি। যারা পানশিতে গিয়ে একবার হলেও খাবার খেয়েছেন তারা খুব ভালো করেই জানেন এখানে প্রচন্ড ভিড় থাকে, লোকজন খাবার দিয়ে কুলাতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যতক্ষণ দেখেছি ততক্ষণ শুধু তাদের কাজের দিকে তাকিয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসেছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য সাদা ভাত অর্ডার করেছি। ভাতের সাথে ছিল 4 পদের ভর্তা আর খাসির রান অর্ডার করেছি। ছেলেদের জন্য অর্ডার করেছিলাম পোলাও রোস্ট। ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি খাবে, ওরা বললো পোলাও রোস্ট খাবে। ওদের পছন্দ অনুযায়ী অর্ডার করলাম। বাসায়ও পোলাও রোস্ট খায়, কোথাও গেলেও পোলাও রোস্ট খায়। যাই হোক, খাবারটাও মোটামুটি ভালো ছিল, দামটাও বেশি ছিল না, রিজনেবল ছিল। আপনারা সিলেট গেলে অবশ্যই পানশিতে ঘুরে আসবেন। পানশিতে গেলে কিন্তু পানও পেয়ে যাবেন, হরেক রকমের পান। এখানে অনেক রকমের আচার পাওয়া যায়, যত রকমের আচার বানানো হয় দেখলাম পানশিতে খুব সুন্দর করে গ্লাসের ভিতরে সাজিয়ে রেখেছে। আর পানশিতে এসেছি পান খাবো না তা কিন্তু হয় না। আমি কিন্তু এখানে একটা আগুন পান খেয়েছি। আগুন পান নর্মালটা হচ্ছে 50 টাকা, আর যেটা স্পেশাল এটা হচ্ছে 80 টাকা। এই প্রথম আমি আগুনের পান খেয়েছি, আগুন সহ একদম মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এটার অভিজ্ঞতাটা অবশ্যই প্রথম ছিল, আগুন সহ পান খাওয়া। তারপর পানশির সামনে থেকে আমরা একটা সিএনজি নিয়ে চলে এসেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। আমরা এখানে প্রথমে ঘুরে দেখব, তারপর চলে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। ওনার মাজার যেহেতু আমাদের হোটেলের পাশে ছিল, সেজন্য সেখানে যাওয়ার চিন্তা পরে করেছি। আমি আর আয়শামণি নিচ থেকেই দোয়া করেছি, আর ওরা 4 জন উপরে গিয়েছে, মহিলারা উপরে যেতে পারে না। আমি নিচ থেকে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি।
আয়েশা মনি 2 হাত তুলে তার বাবার জন্য দোয়া করেছে, তার বাবাকে যাতে আল্লাহ সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। এখন আমরা চলে এসেছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আমরা এখানে আসতে আসতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। ওরা ওযু করে নামাজ পড়তে চলে গিয়েছে। আমি আর আয়েশা মনি দাঁড়িয়েছিলাম। সামনের যে অংশটা সেটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আশপাশে যা দেখছেন কিছু আছে থাকার জন্য হোটেল, খাবারের রেস্টুরেন্ট আর ছোট ছোট কিছু দোকানপাট। সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। তিনি ছিলেন একজন মহান ওলি। তিনি ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন। তার আগমনের ফলে সিলেট শহরে ইসলাম ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। মাজার প্রাঙ্গণ সব সময় ভক্ত ও দর্শনার্থীদের মুখর থাকে। এখানে রয়েছে তার কবর, একটি মসজিদ, ওযুখানা এবং একটি পবিত্র পুকুর, যে পুকুরে বিরল প্রজাতির মাছ রয়েছে। মানুষ বিশ্বাস করেন, তাই দূর দূরান্ত থেকে আসেন মানুষ মানত করতে ও দোয়া চাইতে। আমরা মাজারে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই পুকুরে যে মাছগুলো থাকে সেগুলো আর দেখতে পারলাম না। আমি যখন 16 বছর আগে গিয়েছিলাম তখন মাছ দেখেছিলাম। ওরা নামাজ পড়ে বের হওয়ার পর আশপাশে যা আছে সব একটু ঘুরে দেখলাম। তারপর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সারাদিন যেহেতু জার্নি করেছি শরীর অনেক ক্লান্ত ছিল। তারপর এই যে রাতের বেলা আবার পানশিতে চলে এসেছি, আর রাতের বেলা খাবার অর্ডার করেছিলাম নান, রুটি আর চিকেন, আর সাথে ছিল ফালুদা, লাচ্ছি, কাঁচা আমের জুস, মাল্টার জুস। এক একজনের এক এক পছন্দের খাবার। খাবারগুলো খেয়ে আমরা আর অন্য কোথাও যাব না, হোটেলের উদ্দেশ্যে রওনা দিব, কারণ সকালবেলা আমাদের অনেক বড় একটা জার্নি আছে। আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব, কারণ সারাদিনের জার্নিতে শরীর অনেক ক্লান্ত হয়েছিল। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রেস্ট না করলে পরের দিন আবার এত বড় জার্নিটা করতে পারবো না। জাফলং যেতে গেলে পাহাড়, পর্বত, ঝর্ণার কাছে অনেক কষ্ট, তো ওদেরকে বিশ্রাম দিব। পরের দিন সকাল থেকে আবার আমাদের জার্নি শুরু হবে। পরের দিন সকাল 10টা থেকে আমাদের ভ্রমণ আবার শুরু করেছি। আমাদের গন্তব্য হচ্ছে জাফলং। আমরা ঝর্ণাতে গোসল করব। সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম, আর সিএনজি ভাড়া নিয়েছিল 2000 টাকা। হোটেল থেকে জাফলং যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। যাওয়ার পথে এত সুন্দর পাহাড় দেখে না থেমে পারলাম না। এখানে দাঁড়িয়ে আমরা পাহাড়ের কিছু সৌন্দর্য উপভোগ করলাম আর কয়েকটা ছবি তুলে নিলাম। আর জার্নির সময় অবশ্যই প্রয়োজনীয় কিছু জিনিস রাখবেন, যেমন পানি, হালকা পাতলা কিছু খাবার। বাচ্চা থাকলে অনেক বড় জার্নি, যেহেতু খাবারের প্রয়োজন পড়তে পারে। আমরা এখন 0 পয়েন্টে আছি। দিনটা ছিল শুক্রবার। ওরা এখানে নেমে জুমার নামাজ পড়েছে। তারপর 300 350 সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমেছি। নিচে নামার পর আমরা যেহেতু ঝর্ণাতে গোসল করতে যাব, নৌকা ঠিক করেছিলাম, আর নৌকা ভাড়া ছিল 700 টাকা। নৌকা ভাড়াটা অবশ্য বেশি চেয়েছিল, দাম কষাকষি করে ভাড়াটা কমিয়ে নিতে হবে। আমার ছেলে মেয়েদের জন্য ছিল এই প্রথম নৌকা ভ্রমণ। ওরা নৌকাতে উঠে এত এত খুশি, আমি বলে বোঝাতে পারবো না। আমরা তো ছোটবেলায় নৌকায় অনেক উঠেছি, আমি কিন্তু অনেক বছর পর নৌকাতে উঠলাম। ওরা যেরকম বাচ্চা হয়ে আনন্দ করছিল, আমিও ঠিক আনন্দটাই করছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমি এই প্রথম নৌকায় উঠেছি। বাসায় থাকতে থাকতে যেমন একটা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেখানে যাওয়ার পর মনটা এতটাই হালকা হয়ে গিয়েছিল। পানি, তারপর চারপাশে পাহাড়, পর্বত, এত সুন্দর সুন্দর গাছপালা, শীতল একটা বাতাস, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ। সিলেটের সীমান্তবর্তী পাহাড়ে দাঁড়ালে দেখা যায় দূরের আসাম, মেঘালয়ের গড়বাড়ি, ঠিক যেন মেঘের ভিতরে ভেসে ওঠা কয়েকটা গ্রাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো দেখা যায় সেখান থেকে যদি একটু ঘুরে আসতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। আমি অনেক বেশি আশ্চর্য হয়েছি, পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর বাড়িঘর ওনারা কিভাবে বানিয়ে রেখেছে, ওনারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে চলাফেরা করে, সেটা দেখার খুব ইচ্ছে ছিল। সেখানে তো আমাদের বাঙালিদের যাওয়ার কোনো পারমিশন নেই, যদি পারমিশন থাকতো তাহলে অবশ্যই বাড়িগুলো ঘুরে আসতাম। মনের একটা কৌতূহল থেকে এই আর কি, যদি ওখানে যেতে পারতাম ভালো লাগতো, ওদের চলাফেরা, ওদের জীবনযাপন দেখতে পারতাম। যাই হোক, নৌকা যেতে যেতে আমরা পাথরের উপরে একটু থেমেছিলাম। ওইখানে গিয়ে কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি। পাথরগুলো এত বেশি সুন্দর ছিল, ইচ্ছে করছিল বাসায় কিছু তুলে নিয়ে আসি। বাসা থেকে আসলে বের হলে বোঝা যায় মানুষ যে কি পরিমাণ ঘুরতে পছন্দ করে। একবার কক্সবাজারে গেলে দেখি কক্সবাজারে এত মানুষ, আবার সিলেট গিয়ে দেখি যেখানে যায় সেখানেই দর্শনার্থী, মানুষের দেখার শেষ নেই, উপভোগ করার শেষ নেই। যে যেখানে পারতেছে সেই জায়গাগুলোকে উপভোগ করার চেষ্টা করতেছে। প্রচণ্ড গরম ছিল। নৌকা থেকে নেমে সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি।
তারপর আমরা এখানে একটা বাগান দেখতে গিয়েছিলাম। এখানে একটা পান বাগান ছিল, সুপারি বাগান ছিল। সেই বাগানটা দেখে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি, 0 পয়েন্টে নেমে আমরা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম, জুতাও চেঞ্জ করেছি। এখানে আসলে হিল পরে বা শু পরে হাঁটা যাবে না, জুতা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সবাই স্যান্ডেল পরে নিয়েছি। আর যে কাপড় পরে গোসল করব সেটা পরে এখানে চলে আসলাম। আর না হয় দেখা যেত কাপড় চেঞ্জ করার জন্য ব্যাগ নিয়ে এখানে আসতে হতো, সেই জন্য আমরা আগে থেকে সেখানে চেঞ্জ করে এসেছি। এখানে অবশ্য চেঞ্জ করার জায়গা আছে, যারা কাপড় চেঞ্জ করতে চান গোসলের পর তারা তো অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আমরা সেই ঝামেলায় যেতে চাইনি। তারপর চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জায়গায়, যে জায়গায় আসার জন্য সারাদিন কষ্ট করেছি। পাথর, ধুলা, বালু, নদী, পাহাড় সব কিছু পাড়ি দিয়েছি। এই প্রথম আমি সরাসরি ঝর্ণা দেখতেছি। আমি ঝর্ণা দেখতেছি বুড়া বয়সে, আর আমার ছেলে মেয়ে ঝর্ণা দেখতেছে একদম ছোট বয়সে। এটাই তফাৎ। আমি আয়শামণিকে নিয়ে নিচে বসেছিলাম, ওকে তো আর একা রেখে যাওয়া যাবে না। ওরা ওদের বাবার সাথে একদম উপরে চলে গেছে গোসল করার জন্য, ঝর্ণার পানি দিয়ে গোসল করবে। আমি ওদেরকে নিয়ে একটু টেনশন করছিলাম। বড় বড় পাথর বেয়ে তারপর একদম চৌড়ায় গিয়ে গোসল করতে হয়। শুধু যে ওরা গিয়ে একদম চৌড়ায় গোসল করেছে তা না, আমিও কিন্তু একদম উপরে গিয়েছিলাম। উপরে গিয়ে ঝর্ণার পানি মাথায় ঢেলে এসেছি। কি যে ভালো লেগেছে, কি যে আনন্দ লেগেছে। জীবনের প্রথম আমি ঝর্ণার পানি গোসল করেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুধু একটা কথাই কল্পনায় আসবে, এত পানি কোথা থেকে ভেসে আসে, কোথায় থেকে পানি নামে। এই কথা কল্পনা করতে করতেই দেখবেন আপনার বেলা শেষ হয়ে গেছে। মায়াবী ঝর্ণাতে মনে হয় 1 ঘন্টার মতো ছিলাম। আমাদের প্রায় বিকাল হয়ে এসেছে, আমরা আবার ফিরতে হবে। সেজন্য আবার নৌকাতে করে আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি সিএনজির কাছে। সিএনজিতে গিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার সময় তো খুশি খুশি গিয়েছি, ফিরে আসার সময় মনে হচ্ছিল শরীরে একদম এনার্জি নেই। সকালে যেহেতু বের হয়েছিলাম, একদম সন্ধ্যা গড়িয়ে আসছিল। পাথরগুলো হেঁটে হেঁটে পার হওয়া, তারপর আবার 300 350 সিঁড়ি বেয়ে উপরে ওঠা, অনেক কষ্ট হয়েছিল। বড়দের জন্য আসলে তেমন ঝামেলা হয় না, ছোট বাচ্চা থাকলে দেখা যায় পাথরগুলো হেঁটে পার হওয়া ওদের জন্য কষ্ট হয়ে যায়। যাই হোক, উপরে ওঠার পর আমরা এখানে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম। অনেক সস্তায় সস্তায় জিনিস পাওয়া যায়, ইন্ডিয়া থেকে সরাসরি নামে। সিলেটে গিয়ে কি কি কেনাকাটা করে এনেছি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লিখতে ভুলবেন না। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিই। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।